হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকে আবারও আমি শুরু করতে চললাম ক্লাস 12 সেমিস্টার 3। আমরা যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটি থেকে এমসিকিউ সমাধানের ক্লাস শুরু করেছিলাম, আজকে তার আরেকটি পার্ট। আজকেও আমরা করব তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভব, এই অধ্যায় থেকে সাজেস্টিভ যে এমসিকিউগুলো দেওয়া আছে সেগুলোর সমাধান। চলো তাহলে কথা না বাড়িয়ে আমি শুরু করে দিলাম আজকের ক্লাস। আজকে আমরা করছি কোশ্চেন নম্বর 18 থেকে। 18 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, √2m বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারটি কোণে +2 × 10⁻⁹ কুলম, +1 × 10⁻⁹ কুলম, -2 × 10⁻⁹ কুলম এবং +3 × 10⁻⁹ কুলম আধান রাখা আছে। ওই বর্গক্ষেত্রের কেন্দ্রের তড়িৎ বিভবের মান হবে 36 ভোল্ট, 12 ভোল্ট, 30 ভোল্ট, 9 ভোল্ট। আচ্ছা, এই আমি ছবিটি করে রেখেছি যে আমাদের যে বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য √2 মিটার, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য √2 মিটার, এই বর্গক্ষেত্রের চারটি শীর্ষবিন্দুতে বা কর্ণতে কৌণিক বিন্দুতে, তাই না, চারটি আধান দেওয়া আছে, চারটি কোণে চারটি আধান দেওয়া আছে। এখানে ধরলাম +2 × 10⁻⁹ কুলম, এখানে +1 × 10⁻⁹ কুলম, এখানে -2 × 10⁻⁹ কুলম এবং এখানে +3 × 10⁻⁹ কুলম। এবার এই কেন্দ্রবিন্দুতে আমাদের বিভব নির্ণয় করতে হবে। তাহলে বিভব নির্ণয় করার জন্য আমাদের কি দরকার, আধান এবং তার দূরত্ব। তাহলে এই বিন্দুর জন্য যখন এখানে বিভব আমরা নির্ণয় করব, এখানে আধান তো আমরা জানি, এবার এই দূরত্ব আমাদের লাগবে। এই বিন্দুর জন্য অবস্থিত আধানের জন্য যখন আমরা এখানে বিভব নির্ণয় করব, তাহলে আধান জানি, দূরত্ব লাগবে, এখানেও আধান জানি, দূরত্ব লাগবে, আধান জানি, দূরত্ব লাগবে। তাহলে সর্বপ্রথম আমাদের এই দূরত্বটা কত হবে সেটা বের করতে হবে। এবার যেহেতু এটা বলা হয়েছে বর্গক্ষেত্র, আমরা জানি যে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ বর্গক্ষেত্রে যদি এটা কর্ণ হয় তাহলে এই দৈর্ঘ্যটা হবে সমান, তাই না? তাহলে এই দৈর্ঘ্যটা হবে কর্ণ/2, এই দৈর্ঘ্যটাও হবে কর্ণ/2, এই দৈর্ঘ্যটাও হবে কর্ণ/2। তার মানে AO = BO = CO = DO হবে এবং এগুলো হবে কর্ণ/2। এবার দেখো যে বর্গক্ষেত্রের কর্ণদ্বয়, তাহলে এটা আমরা লিখে দিলাম যে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এবার বর্গক্ষেত্রের কর্ণ কী হয়, তাহলে লিখবো, এবং এটা সবাই জানে যে বর্গক্ষেত্রের কর্ণ কী হয়, √2 × বাহু। বর্গক্ষেত্রের কর্ণ সমান √2 × বাহু। বর্গক্ষেত্রের কর্ণ সমান √2 × বাহু। তাহলে কত হবে, √2 × √2, বাহু কত, √2, তাহলে √2 গুণ করলে 2 মিটার। এই গেল আমাদের বর্গক্ষেত্রের কর্ণ। এবার যেহেতু কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে কর্ণ/2 হবে আমাদের এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা, সবগুলো হবে সমান। তাহলে আমরা লিখতে পারি অতএব AO = BO = CO = DO হবে কি, কর্ণ/2। কর্ণ কত, 2, ভাগ করব কত দিয়ে, 2 দিয়ে, তাহলে থাকবে 1 মিটার। তাহলে আমরা এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা পেয়ে গেলাম 1 মিটার করে কমন। এইবার আমরা বিভব নির্ণয় করতে পারবো। তাহলে লিখব যে বর্গক্ষেত্রের চারটি কোণে অবস্থিত আধানের জন্য কেন্দ্রে বিভব V = কী হবে, এটার জন্য বিভব, এটার জন্য বিভব, এটার জন্য বিভব, এটার জন্য বিভব, এগুলোকে আমরা VA, VB, VC, VD লিখে দিতে পারি কমন। যেহেতু বিভব স্কেলার রাশি, তাই আমরা বীজগাণিতিক পদ্ধতিতে যোগ করে দেব। ওকে, এবার আমরা বিভবটা নির্ণয় করব। SI পদ্ধতিতে করতে হবে, তাই SI পদ্ধতিতে বিভব কি হয়, K আধান/দূরত্ব। K হলো 1/4πε0, তার মান আমরা জানি 9 × 10⁹। এবার সবগুলোতে K থাকবে, তাহলে Kটা আমি আগেই কমন নিলাম। তারপরে থাকবে আধান/দূরত্ব, তাহলে এটা আধান/দূরত্ব, 2 × 10⁻⁹, দূরত্ব 1। তারপরে এটা 1 × 10⁻⁹ দূরত্ব, প্লাস তারপরে এটা -2 × 10⁻⁹ দূরত্ব। তারপরে এটা যেখানে প্লাস আছে সেখানে প্লাসগুলো লেখা হয়নি, কিন্তু মাইনাস থাকলে সেটা লিখতে হবে, 3 × 10⁹/1। আচ্ছা, তাহলে সবগুলো 1 1 1,
তাহলে ওয়ানগুলো না লিখলেও চলবে। এবার আমরা কি করছি যে কে এর মান বসিয়ে দেবো 9 × 10⁹। এবার এখান থেকে সবগুলো জায়গা থেকে আমরা 10⁹ কমন নিয়ে নিলাম, 10⁻⁹ কমন নিলাম। তাহলে এখানে কি থাকবে 2, 1 দিয়ে ভাগ করলে 2কে 2ই হবে, তাই আমরা আর 1টা লিখছি না। এটা হবে 1, এটা হবে -2 আর এটা হবে 3। ওকে, তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে আর এই 2-এর সঙ্গে এই 2 কেটে যাবে, তাহলে থাকবে 4। তাহলে 9 × 4 = 36। আমরা বের করব বিভব এসআই পদ্ধতিতে, তাহলে হবে ভোল্ট, 36 ভোল্ট। কোন অপশানে আছে? অপশান এ, 36 ভোল্ট কমন। এই গেল আমাদের 18 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা চলে যাব এর অনুরূপ কোশ্চেন। অনুরূপ কোশ্চেনে কি বলা হয়েছে, একটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং এ বি সি ডি 4টি শীর্ষবিন্দুতে 4টি আধান দেওয়া আছে যেগুলির মান 100 ESU, -50 ESU, +20 ESU, +30 ESU। বর্গক্ষেত্রের দুটি কর্ণের ছেদবিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য ও বিভব 4টা অপশান এখানেও দেওয়া আছে কমন। তাহলে এইবার কিন্তু তড়িৎক্ষেত্র প্রাবল্য ও তড়িৎ বিভব দুটোই নির্ণয় করতে বলেছে। অঙ্কটা একই ধরনের। তো আমি কি করছি যে এতটুকু আমাদের কাজে লেগে যাবে, তাই না? এতটুকু আমাদের কাজে লেগে যাবে। এটা মুছে দিলাম, এটা লাগবে না, এটা কাজে লেগে যাবে। এবার করব আমরা অনুরূপ, 18 অনুরূপ। ঠিক আছে, আধানগুলোর মান আলাদা আছে, বাহুর মান আলাদা আছে, তো এগুলো মুছে দিলাম। তাহলে এই হলো আমাদের 18 অনুরূপ কোশ্চেনের জন্য বর্গক্ষেত্র। এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার। এবার কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। আর আমাদের যে 4টি আধান, এ বিন্দুতে আছে আমাদের কত আধান? সেটা হলো 100 ESU। বি বিন্দুতে আছে কত আধান? -50 ESU। সি বিন্দুতে আছে +20 ESU। এবং আমাদের যে ডি বিন্দু সেখানে আছে +30 ESU। এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে ইলেকট্রিক ফিল্ড হোক কিংবা বিভব হোক, নির্দিষ্ট একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে গেলেও আধান বাই তার দূরত্ব স্কোয়ার, আর বিভবের ক্ষেত্রে শুধু দূরত্ব দরকার। তার মানে আমাদের এই AO, BO, CO, DO এই যে দূরত্বটা এখনও প্রয়োজন পড়বে। তাই সর্বপ্রথম আমরা সেই দূরত্বটা নির্ণয় করার চেষ্টা করব, যেভাবে আগেরটাতে করেছিলাম সেম একই রকমভাবে। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অতএব বর্গক্ষেত্রের কর্ণ √2 × বাহু। এবার এটা কত হবে তাহলে? √2 × 10। এটা হলো আমাদের সেন্টিমিটার কমন, সেন্টিমিটারে। এবারে এটা সেন্টিমিটারে আছে। অতএব AO = BO = DO, BO, CO, DO এটা কত হবে? কর্ণ/2। কর্ণ কত? 10 × √2/2। এটা দিয়ে এটাকে কেটে দেব 5। তাহলে কত থাকছে? 5 × √2 সেন্টিমিটার। এটা হয়ে গেল আমাদের কর্ণ কমন। তাহলে এই ডিস্টেন্সগুলো আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার সর্বপ্রথম আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করব। তাহলে সর্বপ্রথম কি করি? এ ও সি বিন্দুর জন্য ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করব। তাহলে লিখব যে বর্গক্ষেত্রের এ ও সি বিন্দুতে অবস্থিত আধানের জন্য ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, কি হবে সেটা? এখানে এই আধান, এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড
প্রযুক্ত করবে বিকর্ষণ বল এই অভিমুখে, এটা প্রযুক্ত করবে এই অভিমুখে। তো আমরা কি পাবো, এটা দুটো ডাইরেকশন অপোজিট, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড এই দুটো আধানের জন্য মাইনাস করতে হবে আমাদের, তাই না? আর আমরা সিএস পদ্ধতিতে করবো, যেহেতু ইএসইউ আর সেন্টিমিটার দেওয়া আছে। তো এটাকে আমি লিখলাম E1 সমান সমান এটার জন্য 100 বাই দূরত্বর স্কোয়ার 5√2 তার স্কোয়ার মাইনাস এটার জন্য এদিকে আর ওটার জন্য এদিকে, তাহলে মাইনাস হবে। এটা হলো তাহলে আমাদের 20 বাই 5√2 তার স্কোয়ার, ঠিক আছে? এটা করলে কত হয়, 100 বাই 25, 5-এর স্কোয়ার করলে 25 ইন্টু 2 50 মাইনাস এটা হলো তাহলে 20 বাই 50। এখন ক্যালকুলেশন করছি না, এরকমই থাক, ঠিক আছে? এইবার বি আর ডি বিন্দুর জন্য তাহলে লিখব, এবং বর্গক্ষেত্রের বি ও ডি বিন্দুতে, আচ্ছা এটা আলাদা কালি দিয়ে করছি, এবং বর্গক্ষেত্রের বি ও ডি বিন্দুতে অবস্থিত আধানের জন্য ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, এটাকে বললাম আমি E2। এবার কি হবে, কোনটা কোন দিকে বল প্রযুক্ত করবে, দেখো এই যে বি বিন্দুতে অবস্থিত -50 ইএসইউ আধান, নেগেটিভ আধান, তাহলে এখানে একক ধনাত্মক আধান রাখলে এদের মধ্যে আকর্ষণ বল হবে, তাহলে এটা হবে এই অভিমুখে, ঠিক আছে? এবার এই ডি বিন্দুতে অবস্থিত +30 ইএসইউ আধান, এখানে ইলেকট্রিক ফিল্ড প্রযুক্ত করবে, এটা হবে বিকর্ষণ বল। তার মানে এখন আমরা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন একই দিকে পাচ্ছি, একই দিকে পেলে আমরা কি করব, ইলেকট্রিক ফিল্ড নেট ইলেকট্রিক ফিল্ড বের করতে যোগ করে দেবো। তাহলে হবে 50 বাই ডিস্টেন্স 5 ইন্টু √2 তার স্কোয়ার প্লাস 30 5 ইন্টু √2 তার স্কোয়ার, এটা √2 কমন। আচ্ছা এটাকে ক্যালকুলেশন করলে একটু কী হবে, উপরে থাকছে 50, নিচে এটা ক্যালকুলেশন করলে হয় 50, এটা করে রেখেছি 50 প্লাস এটা হয় 30, এটাও হবে 50 কম। তাহলে আমরা কি পেলাম, একটা ইলেকট্রিক ফিল্ড হবে এই ডাইরেকশানে, যেহেতু এর যে ডাইরেকশন এ আর সি বিন্দুর জন্য ইলেকট্রিক ফিল্ডের যে ডাইরেকশান এই আধানটা বেশি ছিল, তাহলে এখানকার জন্য নেট ইলেকট্রিক ফিল্ড আমরা পাবো এই অভিমুখে, প্রথমটা যেটা এটা পাবো আমরা ওসি অভিমুখে, আর এটা পাবো আমরা ওবি অভিমুখে এর ডাইরেকশনগুলো। তাহলে E1টা কাজ করবে এই অভিমুখে, E2টা কাজ করবে এই অভিমুখে, ঠিক আছে? এরপরে আমাদের নেট ইলেকট্রিক ফিল্ড তাহলে কোন অভিমুখে কাজ করবে, এই অ্যাঙ্গেলটা এই যে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ দুটো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল এখানে 90 ডিগ্রি, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড ধরলাম আমরা যে এই অভিমুখে আমরা পাবো। তাহলে এই দুটোকে আরেকটা স্টেপ করে ক্যালকুলেশন আমরা করেই নিই। এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, 50 এবং এটা হলো 100 মাইনাস 20, তো এটা আমরা কত পাবো, 80 বাই 50 সমান সমান 0 0 কেটে যাবে, তাহলে 8 বাই 5। এবার এটাকে ক্যালকুলেশন করলে কত পাবো, এটাকে করলে আমরা পাবো 50 লসাগু, তাহলে এটা হলো 50 প্লাস 30 সমান সমান 80 বাই 50। এবার 0 0 এখানেও কেটে যাবে, তাহলে এটাও পাবো আমরা
8/5। আচ্ছা, তাহলে এটা পাচ্ছি 8/5 ডাইরেকশান এই ওসি অভিমুখে, এবং এটা পাচ্ছি E2টা পাচ্ছি আমরা 8/5 এর ডাইরেকশান OB অভিমুখে। এবার আমরা নেট ইলেকট্রিক ফিল্ড বের করব। তো এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিলাম। তাহলে লিখব যে অতএব E1 ও E2 এর জন্য ও বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র, হ্যাঁ, লব্ধি তড়িৎ ক্ষেত্র E = কী হবে, √E1 এর স্কোয়ার প্লাস E2 এর স্কোয়ার। √E1টা কত, 8/5 তার স্কোয়ার, প্লাস E2টা কত, এটাও 8/5 তার স্কোয়ার, কমন, দুটোই 8/5। আচ্ছা, এবার ক্যালকুলেশনটা, তাহলে উপরে কত হয়ে গেল, 64/25, নিচে 64/25। তো √64 + 64/25, 64 + 64 করলে কত হয়, 60 × 120, 128/25। এরপরে এর √ওভার করতে হবে। তো আমরা কি করছি, এটা দিয়ে আগে ভাগ করে দিই। 25 দিয়ে 128কে ভাগ করব, 128কে ভাগ করব, কেমন, তাহলে আগে 5 বার যাবে 125, ঠিক আছে, 5 বারে 25 5 125, থাকলো 3। এবার আমরা কি করছি, একটা দশমিক নেব, এখানে একটা শূন্য, তাহলে একবার গেল 25, থাকলো 5, তারপরে আমাদের 2 বার যাবে, কেমন, 2 বার গেলে এটা কেটে যাবে। তাহলে এখানে পাচ্ছি আমরা কত, √512 এটা পেলাম। এবার এটা √ওভার করতে হবে, √512, এটাকে যদি √ওভার করি তাহলে আমরা কত পাবো। আচ্ছা, এই √ওভারটা আমি কি করছি, এখানে করছি, 512 বর্গমূল করব। তাহলে কয়বার যাবে, প্রথমে 2 বার, 2 × 2 = 4, বিয়োগ করলে 1, তারপরে দশমিক আছে, তো এখানে গেল দশমিক। এবার আমরা দুটো সংখ্যা নামাতে পারবো, 12, তারপরে 2 এর ডাবল বসাবো 4। এবার কয়বার যাবে, 4, আমরা যদি 3 দিয়ে দিই, 3 × 3 = 9, 4 × 3 = 12, এক বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 বারে দিতে হবে, 2 বারে দিলাম 4 8, হ্যাঁ, 2 বারে দিলে 8। তো আমরা পেলাম 84, কেমন, কত পাচ্ছি, 84 - 84 করলে এটা হয়ে গেল আমাদের 8 4 12, এটা হয়ে গেল 10 থেকে 8 বাদ গেলে 2, 28, কয়বার গেল, 2 বার, দুটো শূন্য নিতে পারবো দশমিকের জন্য। এবার এটা হয়ে গেল তাহলে 4.4, 2.2 এর ডাবল 4.4। এবার কতবার যাবে, 4.4। আচ্ছা, এটা এখানে পয়েন্ট হবে না। এবার যদি আমরা 6 বার দিই, 6 বার, তাহলে কত হচ্ছে, 6 6 36, 6 6 36, হাতে থাকলো 3, 6 4 24, 24 আর 3 27, হাতে থাকলো 2, আর 24 আর 3 27, 26, 6 4 24 আর 2 26, তাহলে 26 76 এইবারে বিয়োগ করব আবার। তো এটা হলো 4, এটা 8 হয়ে গেল। তো আমাদের থাকছে 2, এখানে থাকবে 1, কয়বার দিলাম, 6 বার। তাহলে এরপরে আরও যাবে 2.26, কমন। তো আমরা এই ভ্যালুটা নিয়ে নিতে পারি। আচ্ছা, আরেকবার যদি আমরা করি, 2.26 এর ডাবল আমরা লিখছি, তাহলে এটা হবে 3 দুগুণী, না 6 দুগুণী 12,
6 দুগুনি 12, 4 একে 5, 4। এবার দুটো শূন্য নিলাম, এবার কয়বার যাবে তাহলে? 4, 5, 2। এবার যদি 3 বারে দিই, 3 3 9, 6, 15, 13, 4 3 12 একে 13। আচ্ছা 3 বারে যাচ্ছে না, তার মানে আমাদের 2 বারে দিতে হবে। 2 বারে 4 4 10 9, 2 বারে। তার মানে এর এক্সাক্ট আসন্ন মানে একটা ভ্যালু আমরা নিয়ে নিতে পারি, সেটা কত হবে? 2.263। ঠিক আছে, এরপরে হয়তো আরও ভাগ যেত, তাই আমরা এই ভ্যালুটা নিয়ে নিলাম। তাহলে এর রুট ওভার করলে আমরা পাবো 2.263। তাহলে এইটা গেল আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান। আমরা করছি সিজিএস পদ্ধতিতে, তাই এটা হবে ইলেকট্রিক ফিল্ড ডাইন নিউটন পার কুলম, তাহলে ডাইন পার সেন্টিমিটার। এইগুলো আমাদের ইলেকট্রিক ফিল্ড 2.263 ডাইন পার ডাইন পার কুলম, ডাইন পার ইএসইউ, সেন্টিমিটার না ইএসইউ। ঠিক আছে, তো আমি কি করছি এবার এইগুলো মুছে দিলাম। তাহলে ইলেকট্রিক ফিল্ড আমরা পেয়ে গেলাম কত? এইটা হলো ইলেকট্রিক ফিল্ড। আর 5√2 এটা কি ছিল? এটা ছিল আমাদের যে AO সমান সমান BO সমান সমান CO সমান সমান CO সমান সমান DO, দূরত্ব সেটা হলো 5√2। ঠিক আছে, সেন্টিমিটার। ইলেকট্রিক ফিল্ডের পরে আমাদের আরও বিভবটাও নির্ণয় করতে হবে। তাহলে ও বিন্দুতে বিভব কত হবে? তাহলে লিখব যে বর্গক্ষেত্রের 4টি কোণে অবস্থিত আধানের জন্য ও বিন্দুতে বিভব VA প্লাস VB প্লাস VC প্লাস VD। তাহলে কত হবে? এটা সিজিএস পদ্ধতিতে করব। এবার আধান বাই দূরত্ব, আধান, আচ্ছা এই আধানটা নেগেটিভ 5√2 প্লাস 20 বাই 5√2 প্লাস 30 বাই 5√2। এবার লসাগু করে দিলাম, তাহলে কত হবে? 5√2, এটা হলো 100 মাইনাস হয়ে যাবে এটা 50 প্লাস 20 প্লাস 30, তাহলে 20 প্লাস 30 মিলে 50, এই 50-এর সঙ্গে এটা এমনি কেটে যাবে, থাকছে 100 বাই 5√2। এবার আমরা কি করতে পারি যে উপরে 100 ইন্টু √2 করলাম, নিচে 5 ইন্টু √2 ইন্টু √2 করে দিলাম। √2 উপর নিচে গুণ করে দিলাম, তাহলে এটা হয়ে যাবে 10। তো আমরা পাচ্ছি কত? 100√2 বাই 10 দিয়ে এটাকে কেটে দিলাম, তাহলে থাকলো 10। তাহলে হলো আমাদের 10√2। এবার √2 এর মান কত হয়? √2 1.414। তাহলে এটা সমান হবে 10 ইন্টু 1.414। তাহলে এটা হলো আমাদের 14.14। 14.14 ইএসইউ। এটা বের হবে আমাদের বিভব, তাই তো? এটা হবে ইএসইউ, দেখা যাচ্ছে 14.14 ইএসইউ। চলো বোঝা যাচ্ছে 14.14 ইএসইউ। তাহলে আমাদের ওভারঅল একটা উত্তর বেরোলো। ইলেকট্রিক ফিল্ড সেটা হলো এটা হলো ইলেকট্রিক ফিল্ড 2.263, আর এটা হলো বিভবটা কত বের হয়েছে? বিভব বের হলো 14.14 ইএসইউ। এটা হলো বিভব, এটা আছে অপশান এতে।
এই গেল অনুরূপ কোশ্চেনের সমাধান। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 19-এ। 19 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত সম আয়তনের দুটি ক্ষুদ্র গোলকের আধানের পরিমাণ 5 কুলম ও 10 কুলম, এদের মধ্যে ক্রিয়াশীল বল দেওয়া আছে 1/4πε0 এর মান 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার, কুলম -2, চারটা অপশান দেওয়া আছে। এটা তো আমাদের ডাইরেক্ট কুলম্বের সূত্র থেকেই হয়ে যাবে, F = K Q1 Q2/r²। কোশ্চেন নম্বর 19। তো আমি বেশি কিছু লিখছি না, সরাসরি লিখে দিলাম। আমরা জানি F = K Q1 Q2/r²। K এর মান 9 × 10⁹ ইন্টু K, অর্থাৎ আমরা জানি K সমানই হয় 1/4πε0, তাই তো, শূন্য মাধ্যমের জন্য। এবং এর মান কত দেওয়া আছে, 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার, কুলম -2, কমন। আচ্ছা, তাহলে মানগুলো বসাই। Q1 Q2 কত, Q1 Q2 5 × 10, আর আমাদের যে দূরত্ব আর সেটা দেওয়া হয়েছে 10-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার করলে 100, তাহলে এটা দিয়ে এটাকে কেটে যাবে 10, এটা দিয়ে এটাকে কেটে যাবে 2, কমন। আর 9কে 2 দিয়ে ভাগ করলে 4.5 × 10⁻⁹9 ফোর্স বের করছি, তাহলে নিউটনে বের হবে। এসআই পদ্ধতিতে নিউটন। এটা আছে কোন অপশানে, 4.5 × 10⁻⁹9। আচ্ছা, সরি, -9 না, এটা +9, +9, হ্যাঁ, 4.5 × 10⁹9 কোন অপশানে আছে, 10⁹9। এটা আমরা এক কাজ করছি, এই 10, একটা 10 এখানে গুণ করে দিলাম, তাহলে এটা হবে 45 × 10⁸ নিউটন। 45 × 10⁸ নিউটন। তো এটা হলো আমাদের অপশান সি, 45 × 10⁸ নিউটন। অপশান সি এর সঙ্গে এটা মিলবে, ঠিক আছে। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 20। 20 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে রেখে থিটা = 180 ডিগ্রি কোণে ঘোরানো হলো, কৃতকার্যের মান কত হবে। আচ্ছা, এটাকে আমরা ডাইরেক্ট থিওরির সঙ্গে ম্যাচ করাতে পারি। থিওরিটিক কোশ্চেন, যে একটা তড়িৎ দ্বিমেরুকে যখন আমরা 180 ডিগ্রি কোণে ঘোরাবো, তখন তার জন্য কৃতকার্য কত হবে। কোশ্চেন নম্বর 20। তো আমরা কি জানি, ধরলাম এই হচ্ছে আমাদের একটা ইলেকট্রিক ফিল্ড। এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা তড়িৎ দ্বিমেরু রাখা আছে। এই হলো আমাদের তড়িৎ দ্বিমেরু। এখানে নেগেটিভ কিউ আধান, এখানে পজিটিভ কিউ আধান আছে। তাহলে এই যে তড়িৎ দ্বিমেরুটা আছে, কি লিখবো, যে আমরা জানি কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর প্রযুক্ত বল, প্রযুক্ত টর্ক টাউ = হয় PE sin থিটা। এটা হয় টর্কের রাশিমালা, কমন। এইবার এখন ধরলাম যে আমাদের এই যে তড়িৎ দ্বিমেরু, সেটা আমাদের ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে থিটা কোণে আছে। এবার একে যদি আরও d θ পরিমাণ ঘোরাতে চাই, তাহলে আমাদের কৃতকার্য করতে হবে। সেই কৃতকার্যটাকে আমরা ধরে নেব dw, লিখব, ধরি এই তড়িৎ দ্বিমেরুকে আরও d θ পরিমাণ ঘোরাতে কৃতকার্য dw = টর্ক ইন্টু অ্যাঙ্গেল, টাউ ইন্টু d θ। এবং একে যদি আমরা 180 ডিগ্রি ঘোরাতে চাই, তাহলে টোটাল কৃতকার্য কী হবে। অতএব তড়িৎ
দ্বিমেরুকে তড়িৎ দ্বিমেরুকে থিটা সমান সমান 180 ডিগ্রি ঘোরাতে, এটাকে থিটা ড্যাশ লিখে দিলাম, থিটা ড্যাশ সমান সমান 180 ডিগ্রি ঘোরাতে কৃতকার্য W is equal to integration of dW integration of tau d theta। এবার লিমিট কত হবে, 0 থেকে আমরা কত ঘোরাবো, 180 ডিগ্রি। ঠিক আছে, এবার টাউ এর মান বসাবো, ইন্টিগ্রেশন PE sin থিটা 0 থেকে 180, তারপরে একটা ডি থিটা, এই ডি থিটা। আচ্ছা, তাহলে পিইটা কনস্ট্যান্ট, সেটা চলে গেল বাইরে। সাইন থিটা ডি থিটা এর ইন্টিগ্রেশন হয় মাইনাস কস থিটা 0 to 180, কমন 0 to 180। আচ্ছা, তারপরে 0 to 180। এবার আমরা লিমিটগুলো বসাবো। পিই, প্রথমে আপার লিমিট মাইনাস কস 180 ডিগ্রি, আর একটা মাইনাস, আর এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস কস 0 ডিগ্রি। ঠিক আছে, এবার পিই থাকলো, এখন কস মাইনাস কস 180 ডিগ্রি, এবার কস 180 ডিগ্রির মান কত হয়, কস 180 ডিগ্রির মানই হয় -1। ঠিক আছে, তাহলে এখানে একটা -1, এখানে একটা -1, কী পাবো, +1। আর কস 0 ডিগ্রির মান কত, কস 0 ডিগ্রি, এটা হয় 1। তাহলে কত পেলাম, 1 + 1 2, তার মানে 2 পিই। তো আমরা টোটাল কৃতকার্য যখন একটা তড়িৎ দ্বিমেরুকে 180 ডিগ্রি কোণে ঘোরাবো কত পাবো, 2 পিই। কমন, এটা অবশ্যই তোমরা থিওরিতে করে থাকো, আমি গোটাটা একবার করে দিলাম। এটা হবে তাহলে অপশান এ, 20 নম্বর অপশান এ। এরপর আমি চলে গেলাম কোশ্চেন নম্বর 21 নম্বরে কী বলা হয়েছে, একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে রাখা একটি আধানের উপর F বল প্রযুক্ত হয়, দূরত্ব দ্বিগুণ হলে বল কি হবে, 2F, F/2, F/4, F/8। আচ্ছা, তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে রাখা একটি আধানের উপর F বল প্রযুক্ত হয়, কেমন। তো আগে আমরা ফর্মুলাটা লিখি। কোশ্চেন নম্বর 21, যে আমরা জানি তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে আর দূরে তড়িৎ ক্ষেত্র কি হয়, তড়িৎ ক্ষেত্র, এটাকে বললাম E1, সেটা কি হয় 1/4 পাই এপসাইলন নট 2p/r³, যেখানে p হলো তড়িৎ দ্বিমেরু ভ্রামক, আর হলো মধ্যবিন্দু থেকে তার দূরত্ব, কমন। এবার কি করা হয়েছে, এটা তাহলে তড়িৎ ক্ষেত্র, এবং ওই উক্ত বিন্দুতে যদি কিউ আধান থাকে তবে তার উপর বল F সমান কি হয়, QE। তাহলে এটা কি হয়ে যাবে আমাদের 1/4 পাই এপসাইলন নট 2pq/r³। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কিউ আধানের উপর বল কত পেলাম, এটা, কারণ এটাকে বললাম F1। আচ্ছা, এটাকে E1 বলার দরকার নেই, আচ্ছা থাক E1। এখন কি হবে, যদি বলা হয়েছে যে দূরত্ব দ্বিগুণ করা হলো, যদি দূরত্ব দ্বিগুণ করা হয়, তবে ইলেকট্রিক ফিল্ড কত হয়ে যাবে, তবে তড়িৎ ক্ষেত্র এটাকে বললাম E2 1/4 পাই এপসাইলন নট 2p/2r এর কিউব, দূরত্ব দ্বিগুণ করলে ইলেকট্রিক ফিল্ড এটা হবে, এটা সমান কত হলো 1/4 পাই এপসাইলন নট
নিচে লিখছি একটু, আচ্ছা এদিকেই দেখা যাবে, 1/4 পাই এপসাইলন নট 2p বাই 8r কিউব, তাই না? হ্যাঁ, তাহলে লিখবো যে এখন ওই বিন্দুতে অবস্থিত কিউ আধানের উপর প্রযুক্ত বল, এটাকে বললাম F2 সমান হবে কিউ ইন্টু E2, এটা E1, ঠিক আছে, এটা E2, কিউটা কিউই থাকবে, ইন্টু ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা এরকমভাবেই লিখি, তাহলে ইলেকট্রিক ফিল্ড আগে লিখলাম 1/4 পাই এপসাইলন নট 2p, আর আধানটা হবে কিউ, দূরত্বটা হবে 8r কিউব, সমান 1/4 পাই এপসাইলন নট 2p কিউ, আর আর কিউবটাকে এখানে রাখলাম, ইন্টু 1/8টাকে এদিকে করলাম। তাহলে এই যে মানটা আছে 1/4 পাই এপসাইলন 2p বাই আর কিউব, এইটা সমান কি F1, আর বইয়ে আমাদের এটা F বলা হয়েছে, ঠিক আছে, F1টাই হলো F, তাহলে এটা সমান হয়ে যাবে F, অতএব এটা হবে F/8। তো F2 আমরা কত পাবো? F/8, এটা আছে অপশান ডিতে। কমন, এই গেল আমাদের 21 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 22 নম্বরে কী বলা হয়েছে, এ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের 8টি কৌণিক বিন্দুতে 8টি সমমানের তড়িতাধান রাখা আছে, ঘনকটির কেন্দ্রে বিভব। আচ্ছা এটা আমাদের যে 18 নম্বর অঙ্কটা প্রায় সেটার মতো। এবার ওখানে ছিল বর্গক্ষেত্র, এখানে বলা হয়েছে ঘনক। ঘনকের 8টি কৌণিক বিন্দু, সেখানে 8টা সমমানের আধান রাখা হয়েছে, তাই তো। কোশ্চেন নম্বর 22, তো আগে আমরা লিখে দিই যে ধরি এ বাহু বিশিষ্ট ঘনকটির 8টি কৌণিক বিন্দুতে সমমানের আধান। আচ্ছা এটা ধরি লিখতে হবে না, এটা প্রদত্ত দেওয়াই আছে, প্রদত্ত এ বাহু বিশিষ্ট ঘনকটির 8টি কৌণিক বিন্দুতে 8টি সমমানের তড়িতাধান কিউ আছে। কমন, এবার ঘনকের জন্যও আমরা জানি যে তার যে কর্ণগুলো সেগুলোও কিন্তু পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ, তাহলে লিখব যে আমরা জানি ঘনকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আর কি জানি, এখন ঘনকের কর্ণ সমান কি হয়? ঘনকের কর্ণ √3 ইন্টু এ, অর্থাৎ √3 ইন্টু বাহু। এবার বাহু কত দেওয়া হয়েছে? এ, তাহলে হবে আমাদের √3a, ঠিক আছে। এটা হলো ঘনকের কর্ণ। অতএব কৌণিক বিন্দু থেকে কেন্দ্রবিন্দুর দূরত্ব, তাই না? অতএব ঘনকের কৌণিক বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব প্রত্যেক ক্ষেত্রে সমান হবে। সেটা কি হবে? কর্ণ বাই 2 সমান √3a/2। এটা হলো আমাদের ঘনকের কৌণিক বিন্দু থেকে কর্ণের দূরত্ব। অর্থাৎ
একটা ঘনক যদি আমি এঁকে দিই, এই হলো আমাদের ঘনক। এই হলো আমাদের ঘনক। হ্যাঁ, তাহলে আমাদের কেন্দ্রবিন্দু হলো এটা। তাহলে এই কর্ণ থেকে এই বিন্দু দূরত্ব, এই কর্ণ থেকে এই বিন্দুর দূরত্ব, এই কর্ণ থেকে এই বিন্দুর দূরত্ব, এই কর্ণ থেকে এই বিন্দুর, এই কর্ণ থেকে এই বিন্দুর, এই কর্ণ থেকে এই বিন্দু, এই কর্ণ থেকে এই বিন্দুর সবগুলো দূরত্ব হবে সমান। ঠিক আছে, এই দূরত্বটা হলো √3a/2। এবার আমাদের বলা হয়েছে কি করতে, ওই কেন্দ্রবিন্দুতে বিভব নির্ণয় করব। তাহলে লিখব যে অতএব ঘনকের 8টি কৌণিক বিন্দুতে 8টি সমমানের আধান কিউ থাকলে কেন্দ্রবিন্দুতে বিভব কী হবে? একটার জন্য বিভব কী হয়? একটার জন্য বিভব হবে আমাদের, এটা আমরা সিএস পদ্ধতিতে করে নেব যেহেতু কোনো একক লেখা নেই, তাই না? বিভব হবে আধান বাই তার দূরত্ব। এবার এই প্রত্যেকটা দূরত্ব, এই যে দূরত্ব সেটাকে আমি যদি আর ধরে নিই, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রেই দূরত্ব তো সমান আর আধানটাও সমান। তাই আমরা লিখতে পারি যে কেন্দ্রে মোট যে বিভব হবে সেটা হবে 8 ইন্টু এটা, তাই না, কিউ আধান আর দূরত্ব কত, √3a/2। এবার এই 2টা চলে যাবে উপরে, তাহলে হলো 16q/√3a, 16q/√3a। এটা আছে অপশান বিতে, কমন। এইগুলো আমাদের 22 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমি শুরু করছি কোশ্চেন নম্বর 23 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র যদি E1 হয় এবং একই দ্বিমেরুর একই দূরত্বের পার্শ্ব বিন্দুতে তড়িৎ ক্ষেত্র যদি E2 হয় তবে কি হবে? E1 = E2, E1 = 2E2, E2 = 2E1, E1 = 3E2। আচ্ছা, তড়িৎ দ্বিমেরুর অক্ষের একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র E এবং একই দ্বিমেরুর একই দূরত্বের পার্শ্ব বিন্দুতে তড়িৎ ক্ষেত্র E2। 23। তাহলে লিখব যে আমরা জানি তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে মধ্যবিন্দু থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র এটাকে বললাম E1 সমান হয়। তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে বলেছে, হ্যাঁ, তড়িৎ ক্ষেত্র এটাকে বলা হয়েছে E1, এটা সমান হয় 1/4πε0 2p/r3, কমন। এবং দ্বিতীয় E2 যেটা বলা হয়েছে যে একই দ্বিমেরুর একই দূরত্বের পার্শ্বীয় অবস্থানে অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ দ্বিমেরু। আবার ও একই তড়িৎ দ্বিমেরুর একই দূরত্বে পার্শ্বীয় অবস্থানে পার্শ্বীয় অবস্থান বলতে আমাদের ধরলাম যে এই হলো আমাদের তড়িৎ দ্বিমেরু -q + q আর একই দূরত্বে, তাহলে এটা হলো আমাদের মধ্যবিন্দু। এখান থেকে এই r দূরত্বে, তাহলে এখান থেকে একই দূরত্ব হলো, তাই না? এবার এটাই তো তার পার্শ্বীয় অবস্থান, এটা ছিল তার অক্ষীয় অবস্থান, এটা হলো তার পার্শ্বীয় অবস্থান। অক্ষীয় অবস্থানে আমরা এই হলো তড়িৎ দ্বিমেরু -q, এটা +q, এটা হলো তার r দূরত্ব মধ্যবিন্দু থেকে, এই দূরত্বটা r, কমন। এটা হলো তার অক্ষীয় অবস্থান। এবার পার্শ্বীয় অবস্থান হলো উপরের দিকে, অথবা নিচের দিকে, আমরা উপরের দিকে নিচ্ছি পার্শ্বীয় অবস্থান। এখানে আমাদের যে ইলেকট্রিক ফিল্ড সেটা কত হয়, তড়িৎ দ্বিমেরুর একই দূরত্বে পার্শ্বীয় অবস্থানে তড়িৎ ক্ষেত্র
এটাকে বলা হয়েছে E2, সেটা হয় 1/4 পাই এপসাইলন নট P/r কিউব। কমন। এবার এটার মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা কি করছি, E1/E2 করে দিলাম। E1/E2 1/4 পাই এপসাইলন নট 2p/r কিউব। এই ভগ্নাংশটা নিচে আছে, তাহলে এটা উল্টে যাবে, 4 পাই এপসাইলন নট r/p। এবার কি হবে, তাহলে কাটাকুটি করব, এই সম্পূর্ণটার সঙ্গে এই সম্পূর্ণটা কেটে যাবে, এই পি এর সঙ্গে এই পি কেটে যাবে, তাহলে থাকছে 2/1। তাহলে আমাদের E1 সমান হবে 2E2, E1 সমান 2E2, E1 সমান 2E2। এটা আছে অপশান বিতে, অপশান বিতে। চলে গেলাম কোশ্চেন নম্বর 24। কী বলা হয়েছে, পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে ই প্রাবলের একটি সুষম তড়িৎ ক্ষেত্র বরাবর স্থাপন করলে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক, অপশান এ বি সি ডি চারটা দেওয়া আছে। টর্কের রাশিমালা তোমাদের প্রত্যেকেরই জানা আছে, আমি সরাসরি এর উত্তরটা লিখে দিলাম। কোশ্চেন নম্বর 24, টর্ক টাউ ইজিক্যাল টু কী হয়, পি ক্রস ই অথবা পিই সাইন থিটা। এটাতে আর সময় নষ্ট করে লাভ নেই। কোশ্চেন নম্বর 24, আমরা জানি টর্ক টাউ সমান হয় পি ভেক্টর ক্রস ই ভেক্টর অথবা পিই সাইন থিটা। এবার কি রূপে অপশানটা দেওয়া আছে, আমাদের ক্রস দিয়ে দেওয়া আছে, তাহলে এটা হবে অপশান এ। তারপরে চলে গেলাম আমি 25। কী বলা হয়েছে, একটি অসীম বিস্তৃত সমতল ধাতব পাতকে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মাধ্যমে সিগমা কুলম পার মিটার স্কোয়ার আধান ঘনত্বে আহিত করা হলো। ধাতব পাতটির ক্ষেত্রফলের নিকটবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, এই থিওরিটাও আমরা গাউসের যে অ্যাপ্লিকেশন সেখানে করে থাকি, যে অসীম বিস্তৃত সুষম ধাতব পাতের জন্য যার রৈখিক আধান ঘনত্ব সিগমা, এখানে প্রদত্ত অসীম বিস্তৃত ধাতব পাত এর আধান ঘনত্ব, সেটা হচ্ছে সিগমা কুলম পার মিটার স্কোয়ার। এটা দেওয়া আছে, তাহলে তার ধাতব পাতের নিকটবর্তী বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হয়। অতএব ধাতব পাতের নিকটবর্তী বিন্দুতে তড়িৎ ক্ষেত্র আমাদের যে বের হয় সেটা হয় E ইজিক্যাল টু সিগমা বাই 2 এপসাইলন। এবার সিগমা বাই 2 এপসাইলন, তাহলে এটা হবে সিগমা বাই 2 কে এপসাইলন নট, কারণ কে ইজিক্যাল টু কী হয়, এপসাইলন বাই এপসাইলন নট। অতএব এপসাইলন ইজিক্যাল টু কে এপসাইলন নট। এই সম্পর্কটা আমরা ব্যবহার করব। যদি বলা হতো শূন্য মাধ্যমে, তাহলে এর জন্য কে হয়ে যেত 1। এবার যেহেতু আমাদের কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মাধ্যমের কথা বলা আছে, তাহলে আমরা লিখব কে এপসাইলন নট। এটা কোন অপশানে আছে, এটা সিগমা বাই কে এপসাইলন নট, এটা আছে অপশান এ। 25 নম্বর হয়ে গেল আমাদের অপশান এ। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 26। বলা হচ্ছে দুটি অসীম বিস্তৃত সমতুল্য সমান্তরাল পাতে সিগমা তলমাত্রিক ঘনত্বের সমপরিমাণ বিপরীত আধান দেওয়া আছে, পাতদ্বয়ের মধ্যবর্তী যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, এবার একটা ধাতব পাত নয়, দুটো ধাতব পাত দেওয়া আছে, কমন। তাহলে একটা ধাতব পাতের জন্য আমাদের শূন্য মাধ্যমের ক্ষেত্রে এবার আমরা করে নেব। ধাতব পাতের জন্য আমরা কি পাবো, এটা তাহলে লিখব যে গাউসের উপপাদ্য অনুযায়ী একটি ধাতব পাতের জন্য তড়িৎ ক্ষেত্র E1, এবার আমরা শূন্য মাধ্যমের জন্য লিখছি, এটা মুছে দিলাম, সিগমা বাই 2 এপসাইলন নট। এবং দুটি বিপরীত আধানগ্রস্ত দুটি বিপরীত আধানগ্রস্ত
দুটি বিপরীত আধানগ্রস্ত সিগমা তলমাত্রিক ঘনত্বের অসীম বিস্তৃত ধাতব পাতের জন্য তাহলে তড়িৎ ক্ষেত্র কী হবে E = E1 প্লাস E2 দুটো যোগ হয়ে যাবে। তাহলে আমরা পাবো সিগমা বাই 2ε0 প্লাস সিগমা বাই 2ε0 সমান সমান হয়ে যাবে তাহলে সিগমা বাই ε0। কমন এটা যোগ করলে আমরা উপরে সিগমা সিগমা যোগ করে 2 পাবো, 2 কেটে যাবে। তাহলে সিগমা বাই ε0 এটা কোন অপশানে আছে? এটা আছে অপশান বিতে, 26 নম্বর অপশান বি। এরপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 27। হ্যাঁ, 27 নম্বরে কী বলা হয়েছে যে দুটি একই প্রকারের ধাতব গোলকের আধান 8Q ও -2Q তারা D দূরত্বে থাকলে ক্রিয়াশীল বল F গোলক দুটিকে স্পর্শ করিয়ে 2D দূরত্বে রাখলে ক্রিয়াশীল বল কত হবে? F/4 F/36 8F 36F। হ্যাঁ, তাহলে প্রথমে আধান ছিল 8Q আর -2Q, তখন তাদের দূরত্ব D এবং ক্রিয়াশীল বল F। এই Fটা আগে আমরা কত হয় কুলম্বের সূত্র অনুযায়ী সেটা লিখব। কোশ্চেন নম্বর 27। কোশ্চেন নম্বর 27 আমাদের যে প্রদত্ত আধান একটাকে বললাম Q1 সেটা কত আছে 8Q, একটাকে বললাম Q2 সেটা আছে -2Q। এবার এদের মধ্যে যে দূরত্ব আর সেটা হচ্ছে কত দেওয়া হয়েছে D, দূরত্ব হলো D। আচ্ছা, দূরত্ব শুধু আর লেখা দরকার নেই, দূরত্ব D। অতএব কুলম্বের সূত্রানুযায়ী বল F = কী হবে 8Q। কোনো একক দেওয়া আছে না, তো আমরা সিজিএস পদ্ধতিতে করে নিতে পারি, একক দেওয়া নেই। তাহলে 8Q 2Q/d², এটা দেওয়া আছে F। কমন এবার কি করা হলো যে আধান দুটোকে টাচ করা হলো। প্রথমে আধান দুটো, এখানে একটা আধান, এখানে একটা আধান, এখানে একটা আধান একই প্রকারের, অর্থাৎ তাদের আয়তন কী হবে সমান, আয়তন সমান, একই আকারের বলেছে, তাহলে আয়তন হবে সমান। ঠিক আছে, প্রথমে এটাতে 8Q আধান ছিল, এটাতে -2Q আধান ছিল। এরপরে কি করা হলো এদের দুটোকে স্পর্শ করানো হলো। তাহলে স্পর্শ করলে কি হবে তাদের মধ্যে আধান বিনিময় হবে। কতক্ষণ আধান বিনিময় হবে? যতক্ষণ না তাদের বিভব সমান হয়। এইবার আমরা জানি যে যদি গোলক দুটোর আকার সমান হয়, আয়তন সমান হয়, তাহলে তাদের মধ্যে সমপরিমাণ আধান বণ্টিত হবে, অর্থাৎ এদের মধ্যে এখন সমপরিমাণ আধান থাকবে। তাহলে এই আধানটা কত? তাহলে লিখব যদি গোলক দুটিকে স্পর্শ করানো হয়, হ্যাঁ, যদি গোলক দুটিকে স্পর্শ করানো হয় তবে তাদের মধ্যে সমমানের আধান থাকবে। কমন কত হবে? +8Q -2Q/2 = 6Q/2 = 3Q। এইটা আধান থাকবে প্রত্যেকটা গোলকে। তাহলে এখন আবার কি করা হয়েছে, এই গোলক দুটোকে প্রথমে এরা যে D দূরত্বে ছিল, এই দূরত্ব D, এখন কি করা হলো এদেরকে 2D দূরত্বে নিয়ে যাওয়া হলো। দূরত্ব বাড়িয়ে কত করা হয়েছে 2D। এখন এখানে আছে 3Q আধান, এখানে আছে 3Q আধান। এইবার বল কত হবে? তাহলে লিখব যে অতএব এখন এদের দূরত্ব 2D, দূরত্ব 2D হলে বল F = 3Q × 3Q/2D এর স্কোয়ার =
9q² বাই 4d²। তো এই যে আমাদের প্রথম বলটা সেটা এফ যেটা দেওয়া ছিল এটাকে একটু ক্যালকুলেশন করে দিলাম, এটা মুছে, সেটা কত হবে 16q² বাই d²। এটা আছে প্রথম বলটা ছিল 16q² বাই d², আর এখন পেলাম 9q² বাই d²। তাহলে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আধান দুটোর মান কত দেখো 8 আর 2, দূরত্ব ডি, আধানের মান বেশি দূরত্ব কম। তাহলে প্রথমে অবশ্যই যে বলটা সেটা বেশি হবে। দ্বিতীয় ক্ষেত্রে আছে আমাদের 3q আর 3q এবং দূরত্ব বেশি, তার মানে আধান কম দূরত্ব বেশি, তাহলে বলের মান অনেকটাই কমে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের যে উত্তর সেটা দেওয়া ছিল 36F। হ্যাঁ, আমার মনে হয় এই উত্তরটা একটু সমস্যা আছে, তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আধানের মান বেশি দূরত্ব কম, তাই এই বলটা বেশি হবে, এই বলটা কম হবে, আধানের মানও কমে গেছে দূরত্ব বেড়ে গেছে। আধানের মান যদি কমে যায় তাহলে বল কমবে, দূরত্ব যদি বেড়ে যায় তাহলেও বল কমবে, তাই এইটা কম হবে। উত্তরের সঙ্গে এটা কিন্তু ম্যাচ করছে না। আমি যেটা উত্তর আসতে পারে সেটা মোটামুটি করে দিচ্ছি। তাহলে এটাকে আমরা কি করতে পারি, এটাকে এই রূপে যদি নিয়ে যেতে চাই তাহলে আমরা কি করব, এখানে 16 নিয়ে নিলাম, q² বাই d² রাখলাম, এখানে একটা 9 আছে, এই 9টা এদিকে থাকলো, এখানে একটা 16 আমরা নিয়েছি, তাহলে এদিকে একটা 16 নিয়ে নিলাম, আর এখানে একটা 4 ছিল। তো এই জিনিসটা সমান সমান f, তাহলে এটা হলো f ইন্টু 9, 16 4 64। কেমন? তাহলে এইটা হবে আমাদের উত্তর, আমার মনে হয় 9f বাই 64 সমান সমান 9f বাই 64। ঠিক আছে, তাহলে এটা কিন্তু উত্তরের সঙ্গে ম্যাচ করছে না। আমাদের যে সাতটা বই, সেই সাতটা বইয়ের যে 19 নম্বর অঙ্ক, সেম একটা অঙ্ক এখানেও এরকম দেওয়া আছে। ঠিক আছে, ওখানে উত্তরটা কিন্তু সেকেন্ড টাইম কম এসেছে। কেমন? এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 28 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, 5 × 10⁻⁸ কুলম্ব মিটার ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে 5 × 10⁻⁵ নিউটন কুলম্ব -1 প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে রাখা আছে। একে 60 ডিগ্রি ঘোরাতে কার্য করতে হবে 10⁻² জুল, 10⁻³ জুল, 10⁻⁴ জুল, 10⁻² জুল। আচ্ছা, এবার দ্বিমেরু ভ্রামক দেওয়া আছে, ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, আমাদের 60 ডিগ্রি ঘোরাতে কৃত কার্য কত হবে, এই ধরনের একটা অঙ্ক মনে হয় আমরা করলাম, যেখানে আমরা বের করেছিলাম যে 180 ডিগ্রি ঘোরাতে কৃতকার্য কত ছিল, কত হয়েছিল 2pe। সেম একইরকমভাবে আমাদের এই অঙ্কটাও সমাধান করতে হবে। এটা কত নম্বর অঙ্ক ছিল দেখে নিই একবার, সেটা ছিল আমাদের 20 নম্বর। কেমন? তাহলে একই রকমভাবে আমাদের এটাও সমাধান করতে হবে, কোশ্চেন নম্বর 28। তো আমরা জানি কোনো সুষম ইলেকট্রিক ফিল্ডের জন্য টর্ক কত হয়, PE sin θ। এবার যদি আমরা এই তড়িৎ দ্বিমেরুকে আরও dθ ঘোরাতে চাই, তড়িৎ দ্বিমেরুকে ঘোরাতে চাই, তো কৃতকার্য বললাম dw কত হবে, টর্ক ইন্টু dθ। ঠিক আছে, এবার উদ্দিষ্ট কোণে ঘোরাতে আমাদের কত ডিগ্রি ঘোরাতে বলছে, 60 ডিগ্রি ঘোরাতে, 60 ডিগ্রি কোণে ঘোরাতে কৃতকার্য w = ইন্টিগ্রেশন dw ইন্টিগ্রেশন 0 থেকে কত ঘোরাবো এবার 60 টর্ক dθ ইন্টিগ্রেশন 0 to 60, টর্কের মান বসাবো PE sin θ dθ ইন্টিগ্রেশন 0 to 60, PEটা চলে যাবে বাইরে, ইন্টিগ্রেশন শুধু কার করব sin θ dθ, এটা 0। এবার sin θর ইন্টিগ্রেশন কি হয়, PE মাইনাস cos θ, আর এটা হলো 0, এটা হলো 60। এবার মানটা বসাবো PE মাইনাস cos 60 ডিগ্রি, এখানে একটা মাইনাস আর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে হয়ে গেল প্লাস cos 0 ডিগ্রি। এবার cos 60 ডিগ্রির মান মানে sin 30 ডিগ্রি 1/2, তাহলে এটা হলো PE মাইনাস 1/2 আর 0 ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রি হলো 1। তাহলে আমরা কি পাচ্ছি, w = PE
ইন্টু হাফ, তার মানে PE/2। এবার পি এর মান, এর মান আমাদের প্রদত্ত অঙ্কে দেওয়া আছে, তাই না? পি কত দেওয়া আছে, আমাদের যে পি দ্বিমেরু ভ্রামক পি, সেটা দেওয়া আছে কত, পি দেওয়া আছে হচ্ছে 5 × 10⁻⁻8 কুলোমিটার, আর ই দেওয়া আছে 4 × 10⁻⁵ নিউটন কুলম-1। এবার এই দুটো ভ্যালু বসাবো এখানে, কালো কলমে লিখছি, এটা বসাবো। তাহলে হলো 5 × 10⁻⁸ ইন্টু 4 × 10⁻⁵/2। তো এটা দিয়ে এটাকে কেটে দিব, থাকলো 2। তাহলে হচ্ছে আমাদের 10 × 8 আর 5 13, 10⁻⁻13। তো এই 10 গুণ করে দিলে আমরা কী পাবো, 10⁻⁻12 ওয়ার্ক ডান। কিসে করছি, একক কী ছিল, হ্যাঁ কিলোমিটার অর্থাৎ নিউটন, তাহলে পাবো এটা জুল, 10⁻12 জুল। কোন অপশানে আছে 10⁻12 জুল? আচ্ছা, এটারও অপশান কিন্তু ম্যাচ করছে না, ঠিক আছে? আমার মনে হয় এই উত্তরটাই হবে 10⁻12 জুল। হ্যাঁ, এই উত্তরটাও কিন্তু কোনো অপশানের সঙ্গে ম্যাচ করলো না। ওকে, তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকে সময়ের অভাবের কারণে আমি ক্লাসটি এখানে রাখছি। ধন্যবাদ।